হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত মেশিন লার্নিংয়ের রোড ম্যাপ নিয়ে কথা বলব। দেখেন, আপনি যদি মেশিন লার্নিংয়ের রোড ম্যাপটা ভালোভাবে বুঝেন যে অ্যাকচুয়ালি কী ধরনের টপিক আপনাকে শিখতে হবে। তো এইটা যদি আপনি বুঝে যান একবার, তাহলে আপনি যেকোনো জায়গা থেকে কিন্তু এই টপিকগুলো শিখতে পারবেন। আমি সবাইকে আসলে পেইড কোর্স করতে বলতেছি না। আ আপনি চাইলে পেইড কোর্স করে এটা অবশ্যই ভালো। একটা সিকোয়েন্স মেইনটেইন করে A to Z সবকিছু কভার হয়ে যাবে। তো এটা অবশ্যই ভালো। বাট আপনি যদি মনে করেন যে আমি এফোর্ড করতে পারব না, আমি একা একাই শিখব, সেক্ষেত্রে কিন্তু আপনি একা একাই শেখার হয়তো আপনি কষ্ট করলে আপনি শিখতে পারবেন। বাট কি অ্যাকচুয়ালি শিখা লাগবে এটা বুঝতে পারাটা আসলে অনেক ইম্পোর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আজকে আমি এই ভিডিওতে স্পেসিফিক কিছু টপিকের নাম বলব যে এই টপিকগুলো আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে শিখতেই হবে। এবং এখানে ২ টা জিনিসকে আমি মেনশন করতে চাই যে আপনি যখন মেশিন লার্নিং নিয়ে কথা বলেন, অ্যাকচুয়ালি মেশিন লার্নিং মানে হইতেছে এখানে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং প্লাস ডিপ লার্নিং ২ টাই কিন্তু কম্বিনেশন। তো আল্টিমেটলি ডিপ লার্নিং সব জায়গায় আসলে মেনশন করা থাকে না। সো ডিপ লার্নিং, মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং বোথ আর মেশিন লার্নিং। ঠিক আছে? তো ২ টাকে কম্বিনেশন করে আসলে কি টপিক আপনাকে না শিখলেই না, এগুলো অবশ্যই শিখতে হবে। এই টপিকগুলো নিয়ে আমি আজকে কথা বলব। ঠিক আছে? তো তাহলে চলেন শুরু করি। তো আমরা যাই শিখি না কেন, সেটা তো এন্ড অফ দ্য ডে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তো সবার শুরুতে লাগবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনি মেশিন লার্নিং শিখেন, ডিপ লার্নিং শিখেন, হোয়াটএভার আপনি যাই করেন না কেন, সেটাকে আপনি খাতা কলমে রাখতে পারবেন না, তাই না? তো খাতা কলমের বাহিরে নিয়ে আসতে গেলে সেটা তো আপনাকে ইমপ্লিমেন্ট করে দেখতে হবে। তো এইজন্য পাইথন আসলে অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। পাইথন কেন পপুলার? বিকজ অফ পাইথনের আসলে অনেক লাইব্রেরি আছে। নট অনলি লাইব্রেরি, অনেক ফ্রেমওয়ার্কও আছে। তো স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, আপনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে যদি কাজ করেন, হাউএভার আপনি যাই কাজ করেন না কেন, পাইথনে আসলে এত মানে লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, মানে এত ফ্যাসিলিটি আপনি পাবেন যেটা আসলে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাবেন না। সো দ্যা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে সেরা একটা ল্যাঙ্গুয়েজ। তো এর থেকে ভালো কোনো ল্যাঙ্গুয়েজ নাই। তারপরে লাগবে হচ্ছে এসকিউএল। কারণ সবসময় যে আপনি আ এক্সেল বা সিএসভি ফাইলের ডাটা নিয়ে কাজ করবেন, নট লাইক দ্যাট। আপনার ডেটাবেস থেকে ডাটা নিয়ে কাজ করা লাগতে পারে। সো ডেটাবেজের বেসিক কনসেপ্টটা থাকা আসলে খুবই জরুরি। প্রতিটা মানুষের। আপনি যে ফিল্ডেই কাজ করেন না কেন। সো এসকিউএল আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আপনি যেকোনো একটা রিলেশনাল ডাটাবেস আ ভালোভাবে শিখে নিতে পারেন। ঠিক আছে? কারণ একটা শিখলে আর বাকিগুলা শিখতে সময় লাগে না। তো পাইথন লাগবে, এসকিউএল লাগবে অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আসি হচ্ছে ম্যাথমেটিক্স। তো আমি বরাবর একটা কথা বলি যে ম্যাথমেটিক্সে আসলে কি শিখতে হবে, এইটা সবাই শুধু মুখে বলে যে ম্যাথমেটিক্স। বাট কি শিখতে হবে ম্যাথমেটিক্সের? তো শুধুমাত্র ম্যাথমেটিক্স যদি শিখতে যান তাহলে আপনি শিখে শেষ করতে পারবেন না। আপনাকে একটা অ্যাপ্রোচে যাইতে হবে, তাই না? তো এজন্য সবথেকে ভালো উপায় আমি মনে করি সেটা হইলো আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করেন। বেসিক স্ট্যাটিস্টিক্স যেমন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেমন ধরেন মিন কিভাবে কাজ করে, মিডিয়ান কি, মড কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, তারপর হইতেছে কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো এগুলা কিভাবে কাজ করে এই বেসিক কনসেপ্টগুলো আপনি নিতে পারেন। এই কনসেপ্টগুলোর পাশাপাশি আপনার হচ্ছে ডাটা ডিস্ট্রিবিউশন কেমন, কখন লেফট স্কিউড, কখন রাইট স্কিউড, তারপর স্কিউনেসের পাশাপাশি হইতেছে বিভিন্ন ধরনের টেস্টিং, তারপর হইতেছে বেইজিয়ান আ বেইজিয়ান আ টার্মগুলো আসলে কিভাবে কাজ করে মেশিন লার্নিং এ। তারপর ডিফারেন্ট কাইন্ড অফ আ প্রবাবিলিটি থিওরি। সো এই যে কনসেপ্টগুলো না, দিস আর রিয়েলি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এখন স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং এর ভিতরে অনেক টাইপের টেস্ট আছে। যেমন হাইপোথেসিস টেস্টিং এর কনসেপ্ট চলে আসবে এখানে অ্যানোভা, পি ভ্যালু, টি টেস্ট। সো সবকিছু চলে আসবে। তো এগুলো আসলে পার্ট অফ স্ট্যাটিস্টিক্স। দেন পাশাপাশি লিনিয়ার অ্যালজেব্রা আপনাকে শিখতে হবে। লিনিয়ার অ্যালজেব্রা যে কনসেপ্টগুলো আপনাকে অবশ্যই লাগবে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের অপারেশন কিভাবে হয়, যেমন গুণ কিভাবে করে, যোগ কিভাবে করে, বিয়োগ। তো এই কনসেপ্টগুলো আসলে খুবই কমন একটা কনসেপ্ট। এগুলো আপনাকে লাগবে। তারপর ভেক্টর কিভাবে কাজ করে। তারপর নর্মের কনসেপ্ট। তারপর পাশাপাশি আপনার আ আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এগুলো কিভাবে কাজ করে। সো এই কনসেপ্টগুলো আসলে ভেরি ইম্পোর্টেন্ট। তারপর পাশাপাশি আপনাকে ক্যালকুলাস মানে ডেরিভেশন আসলে ডেরিভেটিভ মানে কিভাবে কাজ করে, ডিফারেনশিয়াল মানে কিভাবে ডিফারেনশিয়েট করতে হয়। তো এই যে কনসেপ্টগুলো না, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে ম্যাথমেটিক্সের। এগুলো দে আর ভেরি বেসিক টার্ম। ঠিক আছে? এখন আপনার কাছে যদি ধরেন পর্যাপ্ত রিসোর্স না থাকে, তাহলে আপনি কখনো পেইড কোর্স ফলো করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আপনি নিজে শিখতে পারবেন, তাহলে আপনি নিজে শিখতে পারেন। কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আপনি শুরুতে গিয়ে ম্যাথমেটিক্স শুরু কইরেন না। তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। শুরু করবেন আপনি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন এট লিস্ট পাইথন, আমি শুরুতে বলব পাইথন, এসকিউএল আপনি পরে শিখলেও শিখতে পারেন, বাট পাইথনটা আসলে অবশ্যই শিখতে হবে। তো পাইথন শিখার পরে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে ডাটা প্রি-প্রসেসিং এ। ঠিক আছে? তো ডাটা প্রি-প্রসেসিং কি? ডাটা প্রি-প্রসেসিং হচ্ছে ডাটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়।
এবং ডেটাকে কীভাবে অ্যানালাইসিস করতে হয়, এই কনসেপ্টগুলো মোটামুটি একটা আইডিয়া নেবেন। তার পাশাপাশি আপনি যখন মেশিন লার্নিং শুরু করবেন, মেশিন লার্নিং অ্যান্ড ম্যাথমেটিক্স দুটাকে কম্বিনেশন করে শিখবেন। মানে ধরেন আপনি শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স যদি শিখতে যান বা লিনিয়ার অলজেব্রা, ক্যালকুলাস এগুলো শিখতে চান, আপনি তো অতটা মজা পাবেন না। সবথেকে বেটার হয় কি জানেন? মেশিন লার্নিংয়ের যে অ্যালগরিদমগুলো আছে, এই অ্যালগরিদমগুলো যদি আপনি শিখতে থাকেন এবং অ্যালগরিদমে যখন ম্যাথমেটিক্সগুলো আসবে, তখন যদি এই ম্যাথমেটিক্সগুলো বুঝতে যান, এই ম্যাথমেটিক্সগুলো বুঝতে গেলে অটোমেটিক আপনার এই টপিকগুলো কভার হয়ে যাবে। মানে যখন যে টপিক আসে তখন সেই টপিকগুলো আপনি শিখে নেবেন। দ্যাটস ইট। কিন্তু এন্ড অফ দ্য ডে সব কিছু কভার করতে গেলে আপনার এই প্রতিটা কনসেপ্ট আপনাকে শিখা লাগবে, মানে অটোমেটিক শিখা লাগবে আপনার। সো দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখন ডেটা হ্যান্ডলিংয়ের বিষয় আসলে অনেক কিছু আছে। ডেটা প্রিপ্রসেসিং, তো ডেটা প্রিপ্রসেসিং আসলে অনেকভাবে মানে ডাটা হ্যান্ডেল করা যায়। লাইক পান্ডাস আছে, নামপাই, ভ্যাক্স, তারপর পোলার্স। পোলার্স এখন অনেক জনপ্রিয়। পান্ডাসের পাশাপাশি পোলার্স ইউজ করা হয় যদি লার্জ স্কেলের ডেটা সেট হয়। তারপর ভ্যাক্স ইউজ করা হয়। সামহাউ আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আপনার সাইপাই আছে, নামপাই আছে। তো সাইপাইয়ের মধ্যে আসলে অনেক মডিউল আছে। হাউবার এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন। তো ডেটা হ্যান্ডলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর ডাটা ভিজুয়ালাইজেশন বুঝতে হবে, বিকজ ডেটার বিহেভিয়ার বোঝার জন্য। তো ওয়ান্স আপনি ডেটার বিহেভিয়ার যখন বুঝবেন, তারপরে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে ওর উপর কী করতে হবে। সাপোজ ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার ডেটা হচ্ছে লেফট স্কিউড ফর এক্সাম্পল। তো এটা আপনি বুঝবেন কীভাবে? আপনি তো ডেটা চোখ দিয়ে দেখে তো আর বুঝবেন না যেটা কেমন, ওটাকে ভিজুয়ালাইজ করতে হবে, তাই না? তো এই ভিজুয়ালাইজের যে বেসিক কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো আপনাকে শিখতে হবে। এবং এইগুলো মানে কীভাবে লাইক কীভাবে স্ট্যাটিস্টিক্সের যে টার্মগুলো, সেই টার্মগুলোর সাথে আসলে ভিজুয়ালাইজেশন কীভাবে রিলেটেড, এগুলো আপনি একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো এবং এই ভিজুয়ালাইজে কাজ করতে গেলে আপনাকে প্লটলি, সিবর্ন, হলোভিউ, তারপর হইতেছে এসভি প্লট, এই যে লাইব্রেরিগুলো আছে না, এই লাইব্রেরিগুলো আপনাকে নিয়ে কাজ করা লাগবে অটোমেটিক। কারণ আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন দেখবেন যে অটোমেটিক এই লাইব্রেরিগুলো চলে আসছে। তো সবথেকে ভালো হয় যখন যে লাইব্রেরি শিখেন সেই লাইব্রেরির অফিসিয়াল যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন পড়তে শিখে ফেলবেন। ঠিক আছে? তার মানে আপনি সবার শুরুতে শিখবেন পাইথন, তারপরে চলে আসবেন ডাটা হ্যান্ডলিংয়ে, বেসিক কনসেপ্টগুলো শিখবেন। এবং যখন স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টার্মিনোলজি শিখবেন এবং স্ট্যাটিস্টিক্সের এই টার্মিনোলজিগুলো আপনারা ডাটা ভিজুয়ালাইজেশন টেকনিক দিয়ে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে? এবং পাশাপাশি লিনিয়ার অলজেব্রা অ্যান্ড ক্যালকুলাস, এই কনসেপ্টগুলো আসবে হচ্ছে এই মেশিন লার্নিংয়ের কনসেপ্টে। ওকে? তো যখন আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো মোটামুটি আপনি পারতেছেন, ডাটা প্রিপ্রসেসিংগুলো আপনি পারতেছেন, ফিচার নিয়ে বিভিন্ন টাইপের কাজ, যেমন এনকোডিং, তারপর হইতেছে ডিকোডিং, তারপর হইতেছে নরমালাইজেশন, এগুলা পারতেছেন। তারপরে আপনি চলে আসবেন কোথায়? মেশিন লার্নিংয়ের কনসেপ্টে। তো মেশিন লার্নিংয়ের মধ্যে দেখেন আমি এখানে কয়েকটা মানে মেইনলি 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, একটা হচ্ছে নিউরাল। তো স্ট্যাটিস্টিক্যাল আর নিউরাল দুইটাই আমি এখানে ইনক্লুড করছি, বিকজ বোথ আর পার্ট অফ মেশিন লার্নিং। সো আলাদা করার আসলে কোনো কারণ নাই এখানে। তো সুপারভাইজড যে কনসেপ্টগুলো আছে, সুপারভাইজড কনসেপ্টের মধ্যে আমি অনেক কিছুই রাখছি এখানে। আসলে এখানে কিছু জিনিস আছে সুপারভাইজড, আনসুপারভাইজড বোথ পারপাসে আসলে ইউজ করা যায়। হাউএভার বাট আমি সুপারভাইজডের মধ্যে আসলে কিছু অ্যালগরিদম রাখছি এখানে, যেমন লিনিয়ার রিগ্রেশন, এটা অবশ্যই সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম। লজিস্টিক রিগ্রেশন, তারপর সাপোর্ট ভেক্টর মেশিন, তারপর ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, লাসো, রিডস, তারপর হচ্ছে এক্সিবুস্ট, অ্যাডাবুট, ক্যাট বুস্ট, তারপর হইতেছে অটো রিগ্রেসিভ মুভিং অ্যাভারেজ, তারপর অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ, তারপর প্রফিট অ্যালগরিদম। দেখেন এখানে কিছু অ্যালগরিদম আছে রিগ্রেশন বেসড, যেমন লিনিয়ার রিগ্রেশন, KNN, এগুলো সব কি রিগ্রেশন বেসড অ্যালগরিদম। তারপর সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, এগুলো রিগ্রেশন। আবার কিছু আছে ক্লাসিফিকেশনের জন্য ভালো, যেমন ডিসিশন ট্রি, নাইভ বেস, র্যান্ডম ফরেস্ট। হ্যাঁ, এগুলো আবার কি, এগুলো হচ্ছে আবার ক্লাসিফিকেশন অ্যালগরিদম। বা ল্যাসো আছে, রিডস আছে, এগুলো এক্সিবুস্ট রিগ্রেশন, অ্যাডাবুস্ট রিগ্রেশন, এগুলো সবই রিগ্রেশনের কিছু অ্যালগরিদম আছে, রিগ্রেশনও আছে, আবার ক্লাসিফিকেশনও আছে। সো আমি আলাদাভাবে লিখি নাই, সব এর ভিতরেই আছে। ওকে? তারপর এট দ্য সেম টাইম আপনি যদি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে যান, তখন আপনার যে অটো রিগ্রেসিভ মুভিং অ্যাভারেজ, তারপর অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ, প্রফিট অ্যালগরিদম, LSTM, এগুলো দে আর ভেরি কমন অ্যালগরিদম ফর টাইম সিরিজ। তো আপনি কখন কি ডাটা নিয়ে ডিল করবেন এটা তো আপনি জানেন না, তাই না? সো দ্যাটস ওয়াই এই টপিকগুলো আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। আপনি যখন স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ের কনসেপ্টটা শেষ হয়ে গেল, এবার আসতেছে হচ্ছে নিউরাল যে কনসেপ্ট বা ডিপ লার্নিংয়ের কনসেপ্ট। এর মধ্যে এসে আপনাকে শিখতে হবে সবার শুরুতে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, মানে কারণ এটা হচ্ছে স্টার্টিং। তারপর ওর থেকে আরেকটা অ্যাডভান্স যদি যান, CNN আছে, যখন আপনি ইমেজ ডাটা নিয়ে কাজ করবেন, ইটস গুড। সো ANN শিখলে মোটামুটি CNN এর অর্ধেক আপনার শেখা হয়ে যাবে, কারণ CNN এর কিছু অংশ জাস্ট মানে ANN এর কমন আছে আর কি, বা CNN এর ভিতরে আসলে ANN এর কিছু অংশ কমন আছে, আপনি বুঝতে পারবেন। তো সবার শুরুতে আপনি শিখবেন ANN, তারপর CNN, তারপর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা RNN।
তো এখন আরএনএন এর আবার অনেক ভ্যারাইটিস আছে, মানে অনেক আরএনএন কে আবার আসলে মডিফাই করে অনেক কিছু বানানো হয়েছে, যেমন এলএসটিএম, জিআরইউ মানে গেটেড রিকারেন্ট ইউনিট। সো তারপর হচ্ছে বার্ট আছে, মানে পরের টপিকগুলো যেমন আছে বার্ট আছে, জিপিটি, তারপর হইতেছে টি5, এগুলো সবই হচ্ছে আবার জেনারেটিভ রিলেটেড কনসেপ্ট আর কি, মানে এনএলপি রিলেটেড আর কি, ভালো কনসেপ্ট এগুলো। এগুলো সবই এনএলপি রিলেটেড, যেমন আরএনএন, এলএসটিএম, জিআরইউ সব কিছুই এনএলপি রিলেটেড। বাট তারপরে আসলে স্পেসিফিকভাবে যখন আপনি এলএলএম নিয়ে কাজ করবেন তখন আপনার এই কনসেপ্টগুলো চলে আসবে, জিপিটি, জিটি5, বার্ট। এগুলো হইতেছে ভেরি কমন, মানে আপনি যখন মেশিন লার্নিং শিখবেন তো এই টপিকগুলো যদি বাদ দিয়ে দেন তার মানে আপনি কি, আপনার পুরোপুরি লার্নিং হয় নাই। তারপর আসতেছে আনসুপারভাইজড। আনসুপারভাইজড আছে আসলে ক্লাস্টারিং আছে, পিসি আছে, এলডি আছে, অ্যানোমালি ডিটেকশন, এগুলো সবই হচ্ছে কি আনসুপারভাইজডের কনসেপ্ট। তারপর রেইনফোর্সমেন্ট লার্নিংয়ের ক্ষেত্রে আসতেছে আপনার কিউ লার্নিং, সারসা, ডিপ রেইনফোর্সমেন্ট লার্নিং। সো সব কিছুই কিন্তু রেইনফোর্সমেন্ট লার্নিংয়ের মধ্যে। তো রেইনফোর্সমেন্ট লার্নিং যে সবসময় আপনার লাগবে তা না, বাট আপনি শিখে রাখা ভালো। বাট এই সুপারভাইজড আনসুপারভাইজড কনসেপ্ট দিস আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। তারপর আরও অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে টিউনিং অ্যান্ড অপটিমাইজেশন। আপনি তো মেশিন লার্নিং মডেল ট্রেনিং করছেন, ভালো কথা, বাট সেটাকে তো অপটিমাইজ করতে হবে, তাই না? তো কীভাবে অপটিমাইজ করা যায়, কী কী ওয়ে আছে, এর মধ্যে অনেক টাইপের অপটিমাইজেশন অ্যালগোরিদম আছে, যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপর ব্যাক প্রোপাগেশন কনসেপ্ট, তারপর চেইন রুল, হাইপার প্যারামিটার টিউনিং, তারপর ফাইন টিউনিং। তো হাইপার প্যারামিটার টিউনিং কনসেপ্টটা মূলত বর্ডার টার্ম হিসেবে ইউজ করা হয় নর্মালি স্ক্র্যাচ থেকে আপনি যে মডেলগুলো তৈরি করেন। আর যখন আপনি প্রিটেইন মডেল ইউজ করেন, প্রিটেইন মডেল অনেক টাইপের আছে না, যেমন অনেক লার্জ স্কেলের ইমেজ দিয়ে হয়তো মানে ট্রেন করে রাখছে, এরকম অনেক ডিপ লার্নিংয়ের অ্যালগোরিদম আছে যেগুলো প্রিটেইন, সিএনএন এর উপর বেচ করে। অনেকগুলো আছে প্রিটেইন, যেমন ইয়োলো অ্যালগোরিদম আছে, রেসনেট, তারপর হইতেছে ইমেজ নেট, তো এরকম আরও অনেক টাইপের অ্যালগোরিদম আছে, আপনি যদি খুঁজেন পারবেন। তো এগুলোকে যখন আপনি ওয়েটগুলোকে মডিফাই করতে যাবেন, আপডেট করতে যাবেন, এটাকে বলে সাধারণত ফাইন টিউনিং। তো ফাইন টিউনিং আমি আলাদাভাবে লিখি নাই, কারণ হাইপার প্যারামিটার টিউনিং, ফাইন টিউনিং ইজ অলসো পার্ট অফ হাইপার প্যারামিটার টিউনিং, সো আলাদাভাবে লেখার দরকার নেই। তো তারপরে আসতেছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আসলে আলাদা কিছু না, মানে আলাদা কিছু না, বাট দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। যখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, জেনারেটিভ এআই আসলে এতটা বেশি ফেমাস হয়ে গেছে, তখন এনএলপির তো কাজ আসলে বেড়ে গেছে, তাই না? তো এনএলপি আসলে খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম। তো এনএলপিকে ইমপ্লিমেন্ট করতে গেলে তখন আপনার এগুলো লাগবে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মডেল আছে, স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে আপনি করতে পারেন এনএলপির কাজ। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপ লার্নিংয়ের মডেল ইউজ করা হয়, জিপিটি ইউজ করা হয়, বা আরএনএন ইউজ করা হয়। সো দিস আর রিয়েলি ইম্পর্টেন্ট। তো এবার আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং প্লাস ডিপ লার্নিং বোথ দুইটাই কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা এখান থেকে কিন্তু আমরা এগুলো শিখে নিতে পারবো। এবার আসতেছে মেশিন লার্নিংয়ের কিছু বেসিক থিওরি। এই থিওরিগুলো আপনাকে অবশ্যই জানা লাগবে। মানে আপনি একটা মডেলকে কীভাবে ইভ্যালুয়েট করবেন, আপনার তারপর বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ কী, ভেরিয়েন্স কী, ভেরিয়েন্স বাড়লে কী হয়, বায়াস কমলে কী হয়, তারপর ওভারফিট, আন্ডারফিট, এই যে কনসেপ্টগুলো, আমি অনেক কিছু আসলে লিখি নাই, এখন মাথায় আসতেছে। আই এম সরি ফর দ্যাট, বাট আমি যে কথাগুলো বলতেছি এটা ভালোভাবে শুনেন। তো বায়াস ভেরিয়েন্ট ট্রেড অফ, তারপর আন্ডারফিটিং কী, ওভারফিটিং কী, কখন আন্ডারফিট হয়, কখন ওভারফিটিং হয়, আবার আরেকটা জিনিস বাদ গেছে আমি লিখি না, আমি এগুলো সব ইনক্লুড করে দিব। সেটা হইতেছে ধরেন ইমব্যালেন্স ডাটাসেট ডাটাসেটকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, তারপর টেক্সট প্রি প্রসেসিং টেকনিক্স। সো বোথ আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। তো মেশিন লার্নিংয়ের কিছু থিওরি আছে, এই থিওরিগুলো আপনি জেনে রাখতে হবে, যেমন মেশিন লার্নিং মডেল কীভাবে ইভ্যালুয়েট করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে কীভাবে মডেল সিলেকশন করতে হয়, ক্রস ভ্যালিডেশন কীভাবে কাজ করে, তারপর রেগুলারাইজেশন কি, L1 L2 রেগুলারাইজেশন কীভাবে কাজ করে। হ্যাঁ, তারপর L1 L2 রেগুলারাইজেশন যদি বুঝেন তাহলে আপনি ল্যাসো রিডস অটোমেটিক বুঝে যাবেন। তারপর পলিনোমিয়াল রিগ্রেশন বাদ পড়ছে, আই এম সরি ফর দ্যাট। পলিনোমিয়াল রিগ্রেশন, এই যে মানে টার্মগুলা, এই টার্মগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে, মানে অবশ্যই আপনাকে জানতে হবে। তো এখন প্র্যাকটিক্যাল, আচ্ছা এগুলো তো পরে আসতেছি। এখন এই যে আমি মেশিন লার্নিং আর ডিপ লার্নিংয়ের যে কনসেপ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, এই কনসেপ্টগুলা অলমোস্ট 95% কনসেপ্ট, মানে টপিকগুলাই আসলে আমাদের দুইটা কোর্সে আছে। মানে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং প্লাস এই যে ডিপ লার্নিং, এই দুইটা কোর্সেই আসলে এর 90% টপিকই আপনি পাবেন, অলমোস্ট 90 বা 90 থেকে বেশি। তো যারা আমাদের আসলে পেইড কোর্স করে তাদেরকে আমি সবসময় আগে প্রেফার করি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের কোর্সটা করার জন্য। এটা এই জন্যই আমি প্রেফার করি, তার কারণ হচ্ছে যে এটা আসলে একদম স্ক্র্যাচ থেকে ডেটা সায়েন্সের কনসেপ্ট, মেশিন লার্নিংয়ের কনসেপ্ট, স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক থেকে শুরু করে একদম আপনার যত প্রকার স্ট্যাটিস্টিক্যাল ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আছে বা রিগ্রেশন অ্যালগোরিদম আছে, এবং শেষে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, মানে এর ভিতরে এএনএন আছে, সিএনএন আছে, আরএনএন আছে, এলএসটিএম আছে, সবগুলো কীভাবে কাজ করে প্রত্যেকটা টপিক, এখানে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন প্লাস প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে। বাট
এটা আরও ডিটেলসে যখন আপনি শিখতে যাবেন, যখন আপনি ডিপ লার্নিং বেসড একটা কাজ করতেছেন বা আপনি একটা অ্যাডভান্স প্রজেক্ট করতেছেন, ওই ওইটার জন্য আপনাকে এই ডিপ লার্নিং এর কোর্সটা হেল্প করবে। কেন হেল্প করবে? বিকজ এই কোর্সটা শুধুমাত্র ডিপ লার্নিং এর স্পেশালাইজেশন কোর্স। মানে এটা হচ্ছে ডিপ লার্নিং একেবারে শূন্য থেকে শুরু করে ডিপ লার্নিং এর যত অ্যাডভান্স কনসেপ্টগুলো আছে প্লাস প্রজেক্ট বেসড। মানে আপনি যখন কাজ করতেছেন তখন আপনার প্রজেক্ট না করলে তো আপনার এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না, তাই না? তো এখানে আসলে টোটাল মানে ১৫টা প্রজেক্ট থাকে এবং আপনার পাবলিক প্রোফাইল প্লাস হচ্ছে যে আপনার Kaggle প্রোফাইল বা আদার্স LinkedIn থেকে শুরু করে এভরিথিং কিভাবে আপনি মডিফাই করবেন সবকিছুতে আসলে নজর দেওয়া হয়। আর একেবারেই 0 থেকে 0 থেকে যে ফোকাস পাইথন প্লাস স্ট্যাটিস্টিক্স প্লাস লিনিয়ার অ্যালজেব্রা প্লাস ক্যালকুলাস এই কনসেপ্টগুলা থাকতেছে হচ্ছে আপনার এই কোর্সে। মানে ডেটা সায়েন্সের এই কোর্সে এবং এই কোর্সের ইনস্ট্রাক্টর হচ্ছে আমি। সো আপনি যদি পেইড কোর্স থেকে শিখতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের কোর্স ফলো করতে পারেন। আবার যদি আপনি আমাদের কোর্স না ফলো করেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলও ফলো করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু অলরেডি অনেক টাইপের ভিডিও দেয়া আছে। আপনি যদি এটা ফলো করেন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, পাইথন, পান্ডাস, তারপর হইতেছে স্ট্যাটিস্টিক্স, এসকিউএল। সো আপনি আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন। ইটস আপ টু ইউ। এবং এটা ছাড়াও আরও অনেক টাইপের ইউটিউব চ্যানেল আছে। যেমন হইতেছে কৃষ নায়েক, একজন খুব ভালো। তারপর হইতেছে কোড বেসিক্স আছে, তারপর হইতেছে সম্ভবত স্ট্যাট কোয়েস্ট আছে, তারপর হইতেছে আপনার এমআইটি এর কোর্স আছে। সো এরকম অনেক কোর্স আছে মানে অনলাইনে অ্যাভেলেবল, যেগুলো থেকেও আপনি কিন্তু শিখতে পারতেছেন। ঠিক আছে? এটা পুরোটা আপ টু ইউ। আপনি আসলে কিভাবে শিখবেন, কাকে প্রায়োরিটি দিবেন বা কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবেন। তো এখন এই টপিকগুলো যখন আপনার শেখা হয়ে গেছে, এখন আপনার এই টপিকগুলোর উপর কি করতে হবে? প্রজেক্ট করতে হবে বেশি, বেশি করে। তো যে প্রজেক্টের যে এক্সপেরিয়েন্স, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স সেটা নিতে হবে এবং পাশাপাশি আপনাকে ইন্টার্নশিপের জন্য এপ্লাই করতে হবে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ইথিক্স অ্যান্ড প্রাইভেসি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ আর ডিলিং উইথ ডেটা। এখানে আপনি কারো পার্সোনাল ডেটা নিয়ে কাজ করতেছেন কিনা বা এআই ইথিক্সের মধ্যে আসলে কী, কী পড়ে এই রিলেটেড এআই অ্যান্ড এআই ইথিক্স রিলেটেড আপনার অনলাইনেও অনেক টাইপের কোর্স আছে। ফ্রি কোর্সও পাবেন আপনি ইউটিউবে। আপনি দেখে বেসিক আইডিয়া নিতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। মানে আপনি ডেটা নিয়ে যদি কাজ করতেছেন, সো ডেটা ভেরি ইম্পর্টেন্ট। সো সব ডেটা আপনি ইউজ করতে পারবেন না। কি ডেটা ইউজ করতে পারবেন, কি ডেটা ইউজ করতে পারবেন না, দিস আর রিয়েলি ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি আপনি যদি মেশিন লার্নিং ফিল্ডে কাজ থাকতে চান, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে একেবারে বেজ। বেজ মানে হইতেছে কি জানেন? মানে এগুলো হইতেছে আপনার অবশ্যই লাগবে এবং এর পাশাপাশি নতুন আর কি আসতেছে, এটাকে আপনাকে চোখ কান মানে খোলা রাখা লাগবে যে সামনে আর কি আসতেছে, নতুন আর কি আপডেট আসতেছে। কারণ প্রতিদিনই গুগল মানে নতুন, নতুন রিসার্চ পেপার পাবলিশ করতেছে। Facebook পাবলিশ করতেছে। তারপর টেসলা করতেছে। তারপর হইতেছে OpenAI করতেছে। মানে নতুন, নতুন টেকনোলজি শুধু আসতেছেই। তো নতুন, নতুন টেকনোলজিগুলা কিন্তু মানে এমন না যে আকাশ থেকে নিয়ে আসতেছে। ওরা কিন্তু এগুলার কম্বিনেশন করে মডিফাই করে টরে ওরা বানাইতেছে। সো আপনার এই যে কোর কনসেপ্টগুলা, এই কোর কনসেপ্টগুলো যদি আপনার মাথায় থাকে, তাহলেই শুধুমাত্র আপনি ওইটা বুঝতে পারবেন। তা নাহলে আপনি ওটা ধরতেই পারবেন না ওগুলা। এবং এইটা ধরার জন্য মানে কিভাবে আপনি আপডেট থাকবেন, এটার জন্য আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করব সেটা হইতেছে যে আমার GitHub এ যদি আসেন আপনি, এখানে স্টারে যদি ক্লিক করেন, স্টারে ক্লিক করলে আপনি নিচে দেখতে পারবেন যে এই যে ML পেপারস অফ দ্য উইক। হ্যাঁ? আমি এটা ফলো করি আরকি। এটা আমার ভালো লাগে। তো আপনি ফলো করতে পারেন। এখানে যদি আপনি আসেন, এখানে এসে দেখবেন যে এই যে ২০২৪ সালে প্রতিটা উইকে মানে প্রতিটা উইকে আসলে কি, কি টাইপের পেপার পাবলিশড হইছে এবং সবথেকে মানে বেস্ট যে পেপারগুলা, সেই পেপারগুলো আপনি এখানে পাবেন। দেখেন আমি যদি একটা ওপেন করি জাস্ট এটা যে এপ্রিল ২৯, আজকে হচ্ছে মে ১০ তারিখ। তো প্রিভিয়াস যে উইক, সেই উইকে আসলে কি, কি পেপার পাবলিশড হইছে এপ্রিল ২৯ থেকে মে ৫ পর্যন্ত এই পেপারগুলোর লিস্ট এখানে দেয়া আছে এবং ওদের পেপারের লিঙ্ক প্লাস টুইট লিঙ্ক মানে টুইটারে পোস্ট করা হয়েছে সেই টুইটের লিঙ্কটা দেয়া আছে। মানে এগুলো হচ্ছে টপ পেপার, হ্যাঁ? মানে সব বেশিরভাগই দেখবেন যে LLM রিলেটেড, হ্যাঁ? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রিলেটেড। তো এগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে? যে আসলে কি, কি টেকনোলজি সামনে আসতেছে আপনার সামনে। তো এটা অবশ্যই মানে খুবই ভালো একটা প্র্যাকটিস যে আপডেটেড থাকার জন্য। তো এটা আপনি ফলো করতে পারেন এবং পাশাপাশি আপনি Kaggle ফলো করতে পারেন। Kaggle-এও অনেক সময় অনেক টাইপের আপডেট আপনি দেখতে পাবেন। প্লাস আপনার আদার্স কিছু মানে স্কিল আছে যেমন কমিউনিকেশন স্কিল, তারপর হইতেছে কম্পিটিশন করার যে একটা মেন্টালিটি, Kaggle কম্পিটিশন করতে পারেন। তো এগুলা করে আপনার নিজেকে সবসময় আপডেট রাখবেন প্লাস আপনার সবসময় নলেজ শেয়ারিং করবেন। নলেজ শেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমি সবাইকে প্রেফার করি যে LinkedIn, মানে LinkedIn এ অ্যাক্টিভ হওয়ার জন্য। তো LinkedIn এ আসলে অনেক গ্রুপ আছে। যেহেতু আসলে আমি অনেকদিন যাবত এই ফিল্ডে আছি, তো অনেক সময় অনেক কিছু স্টাডি করতে হয় বা আ অনেক কিছু জানা যায় আরকি। তো আমার কাছে মনে হইছে যে আমি যা জানি সেটা যদি আপনাদের শেয়ার করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ আমি হয়তোবা অনেক কষ্ট করে আমি এগুলো এক্সপেরিয়েন্স নিছি।
আমি যখন একটা শেয়ার করে দিলাম, একটা 20 মিনিটের একটা ভিডিও তৈরি করলাম, তার মানে কি? এই 20 মিনিটে আমার পুরা 2-3 বছর বা 4 বছরের যে জার্নি, আমি কি করছি, এটা হয়তোবা আপনি বুঝতে পারছেন। তার মানে কি? আপনার টাইমটা কিন্তু সেভ হইতেছে। সো দ্যাটস হোয়াই আমি সবসময় চাই যে আমি যা জানি সেটা মানুষের সাথে শেয়ার করার জন্য। এবং এতে করে এতে করে আমার ভালো লাগে। আ সো জাস্ট আমার জন্য দোয়া করলেই হবে। ঠিক আছে?